আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য নিয়ে এসেছি শেষ চিঠির গল্পের প্রথম পর্ব। আশা করছি এই গল্পটি অন্য সকল গল্পের মতো আপনাদের ভালো লাগবে, এবং এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিও, তাই হালকা একটু নার্ভাস ফিল হচ্ছে, তাই সাউন্ড কোয়ালিটি একটু নর্মাল হতে পারে। আশা করছি আপনারা মানিয়ে নেবেন। ধন্যবাদ। মানুষের জীবনে কিছু সকাল আসে যেগুলোকে প্রথমে একেবারেই সাধারণ মনে হয়, কিন্তু বছর কয়েক পর ফিরে তাকালে বোঝা যায় সেই সকালটাই ছিল পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। আরিয়ান রহমান তখনও জানতো না আজকের দিনটা তার জন্য ঠিক তেমনই একটি দিন। ভোর 5টা, শালবনপুর গ্রামের আকাশে তখনও হালকা কুয়াশা, বাঁশঝাড়ের ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো উঁকি দিতে শুরু করেছে। দূরে মসজিদ থেকে ফজরের নামাজ শেষ হওয়ার ঘোষণা ভেসে আসছে। পুকুরের ধারে দাঁড়িয়ে আরিয়ান মুখে পানি ছিটালো। জল থেকে মাথা তুলতেই নিজের প্রতিবিম্বের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তার চোখে ঘুম নেই, বরং অদ্ভুত এক উত্তেজনা আর অজানা ভয়। আজ সে প্রথমবারের মতো গ্রাম ছেড়ে ঢাকায় যাচ্ছে, স্বপ্নের খোঁজে, চাকরির আশায়, আর হয়তো নিজের ভাগ্য বদলাতে। পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, এই যে শহরের বড় সাহেব। আরিয়ান ঘুরে তাকিয়ে হেসে ফেলল। তার শৈশবের বন্ধু সাগর, হাতে দুটো চায়ের কাপ। সাগর একটি কাপ বাড়িয়ে দিয়ে বলল, ভাবলাম শহরে গিয়ে বড় লোক হয়ে গেলে তো আর আমার সঙ্গে চা খাবি না, তাই আগে খাইয়ে দিই। আরিয়ান হেসে কাপটা নিল। তুই বদলাবি না কোনোদিন। সাগর দীর্ঘশ্বাস ফেলল। আমি না বদলালেও তুই বদলে যাবি। শহর মানুষকে বদলে দেয়। কথাটা শুনে দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। হাওয়ায় ধানের গন্ধ, পুকুরে ভেসে বেড়াচ্ছে সাদা হাঁস। শৈশবে সেই পরিচিত দৃশ্যগুলো যেন বিদায় জানাচ্ছে। বাড়িতে ফিরে আরিয়ান দেখলো তার মা রুবিনা ভোর থেকে রান্না করছে, ছেলের প্রিয় খিচুড়ি আর ডিম ভুনা। তিনি বারবার একই কথা বলছেন, ঠিক মতো খাস, সময় মতো ঘুমাস, অপরিচিত কাউকে সহজে বিশ্বাস করিস না। আরিয়ান মায়ের হাত ধরে বলল, মা, আমি তো যুদ্ধে যাচ্ছি না। রুবিনা মৃদু হেসে বললেন, জীবনের যুদ্ধই সবচেয়ে কঠিন বাবা। কথাটা শুনে আরিয়ানও আর কিছু বলল না। সকাল 8টার দিকে বাবা আব্দুর রহমান ঘর থেকে বের হলেন। তার হাতে একটি পুরানো চামড়ার মানিব্যাগ। তিনি সেটি আরিয়ানের হাতে দিলেন। এটা আমার প্রথম চাকরির সময় কেনা, এখন তোর দরকার হবে। আরিয়ান অবাক হয়ে বললেন, আপনি তো এটা সবসময় ব্যবহার করেন। বাবা হালকা হাসলেন। মানুষের কিছু জিনিস থাকে যেগুলো একদিন পরের প্রজন্মকে দিয়ে দিতে হয়। মানিব্যাগ খুলে আরিয়ান দেখলো ভিতরে মাত্র 3000 টাকা আর একটি ছোট্ট বিবর্ণ সাদা কালো ছবি। ছবিতে 3জন মানুষ দাঁড়িয়ে আছে। ছবিটা এত পুরানো যে মুখগুলো স্পষ্ট বোঝা যায় না। আরিয়ান জিজ্ঞেস করলো, এরা কারা? বাবা ছবিটা নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর ছবিটা আবার মানিব্যাগে ঢুকিয়ে দিলেন। অনেক পুরনো কথা, একদিন সময় হলে বলবো। আরিয়ান আর জোর করলো না। সে জানতো বাবা যখন বলতে চান না তখন কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না। বাস স্ট্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে সকাল 9:30। গ্রামের কয়েকজন পরিচিত মানুষ বিদায় জানাতে এসেছে। বাস ছাড়ার আগে মা ছেলেকে জড়িয়ে ধরলেন। চোখের পানি লুকানোর চেষ্টা করলেও পারলেন না। আরিয়ান মুচকি হেসে বলল, কাঁদছো কেন? চাকরি পেলেই তোমাদের নিয়ে আসবো। রুবিনা শুধু বললেন, শুধু ভালো মানুষ হয়ে থাকিস। বাসের ইঞ্জিন স্টার্ট নিল। ধীরে ধীরে বাস এগোতে শুরু করলো। জানালার পাশে আরিয়ান শেষবারের মতো নিজের গ্রামের দিকে তাকালো। সে জানতো না আজ যে শহরের পথে সে রওনা দিল, সেই শহরই তাকে শুধু চাকরি দেবে না, দেবে এমন কিছু মানুষ যারা তার জীবন বদলে দেবে। আর দেবে এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজতে খুঁজতে কেটে যাবে অনেকগুলো দিন। দুপুর 12টার দিকে বাসটি ঢাকার গাবতলী বাস টার্মিনালে ঢুকলো। জানালার কাচের বাইরে তাকিয়ে আরিয়ানের মনে হলো সে যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছে, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কেউ ব্যস্ত হয়ে রিক্সা ডাকছে, কেউ মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে, কেউ আবার মাথায় বিশাল বোঝা নিয়ে দৌড়াচ্ছে। হর্নের শব্দ, বাসের কালো ধোঁয়া, মানুষের চিৎকার, সবকিছু মিলিয়ে যেন শহরটা কখনো ঘুমায় না। আরিয়ান ধীরে ধীরে বাস থেকে নামলো। এক হাতে ব্যাগ, অন্য হাতে বাবার পুরনো মানিব্যাগ। মা বলেছিলেন মানিব্যাগটা সবসময় নিজের কাছে রাখিস। এই কারণেই সে সেটাকে একটু শক্ত করে ধরে রাখলো। বাস স্ট্যান্ডের বাইরে বের হতেই একজন রিক্সাওয়ালা এগিয়ে এলো। কোথায় যাবেন ভাই? আরিয়ান কাগজে লেখা ঠিকানা বের করে দেখালো, শ্যামলী, মিরপুর রোডের কাছে একটি মেস। রিক্সাওয়ালা মাথা নেড়ে বলল, ওঠেন। রিক্সা চলতে শুরু করলো। রাস্তার দুই পাশে উঁচু উঁচু ভবন, বড় বড় সাইনবোর্ড, ফুটপাত জুড়ে দোকান, সবকিছু আরিয়ানের কাছে নতুন।
সে মনে মনে ভাবলো, এই শহরে কোটি মানুষের ভিড়ে আমি ওকে একদিন নিজের জায়গা করে নিতে পারবো। প্রায় 40 মিনিট পর রিক্সা একটি 3 তলা পুরনো বাড়ির সামনে থামলো। লোহার গেটের লেখা মেদিনীপুর বোর্ডিং হাউস। ভিতরে ঢুকতেই একজন মোটা হাসিখুশি মানুষ এগিয়ে এলেন। তুমি আরিয়ান? জি, আমি আজিজ সাহেব। ফোনে কথা হয়েছিল। এসো, তোমার রুম দেখাই। 2 তলা ছোট্ট একটি ঘর, একটি খাট, একটি পড়ার টেবিল, একটা আলমারি, আর জানালার বাইরে একটি পুরনো কদম গাছ। ঘরটা খুব সাধারণ, কিন্তু আজ থেকে এটাই তার নতুন ঠিকানা। আজিজ সাহেব বললেন, এখানে আরো 3 জন থাকে, সবাই চাকরি বা পড়াশোনা করে। কোনো সমস্যা হলে আমাকে বলবে। আরিয়ান ভদ্রভাবে মাথা নাড়ল। সন্ধ্যার একটু আগে রুমে এলো তার নতুন রুমমেট, চশমা পরা হাসিখুশি একটি ছেলে। হাই, আমি নিলয়। আমি আরিয়ান। নীলা ব্যাগটা বিছানায় রেখে হেসে বলল, নতুন এসেছো? আজই। তাহলে আজ তোমাকে একটা নিয়ম শেখায়। আরিয়ান অবাক হয়ে তাকালো। কি নিয়ম? নিলয় নাটকীয় ভঙ্গিতে বলল, ঢাকায় 3টা জিনিস কখনো কারো উপর ছেড়ে দেবে না, মোবাইল, মানিব্যাগ আর মন। আরিয়ান হেসে ফেলল। মন আবার কেন? নিলয় হেসে বলল, কারণ এই শহরে প্রেমে পড়তে সময় লাগে না, কিন্তু ভুল মানুষকে ভালোবেসে ফেললে বের হতে অনেক সময় লাগে। দুজনেই হেসে উঠল। এটাই ছিল তাদের বন্ধুত্বের শুরু। রাত নেমে এসেছে, সবাই খাওয়া শেষ করে যার যার কাজে ব্যস্ত। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে গ্রামের কথা ভাবছিল। হঠাৎ তার ফোনে মায়ের কল। পৌঁছেছো বাবা? হ্যাঁ মা, ভালো আছি। খেয়েছো? হ্যাঁ। মা একটু চুপ থেকে বললেন, একটা কথা বলি। আরিয়ান বলল, বলো। যত বড় শহরেই হোক, মানুষের ভালো মন্দ চোখ দেখে বোঝা যায় না। তুই মানুষকে চিনতে সময় নিস। আরিয়ান মুচকি হেসে বলল, ঠিক আছে মা। ফোন কেটে যাওয়ার পর সে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। জানালার বাইরে কদম গাছের পাতায় বাতাস লাগছে, দূরের শহরে আলো। এই শহরে সে সম্পূর্ণ একা, কিন্তু সে জানতো না আগামীকাল সকালেই তার জীবনের এমন একজন মানুষের সঙ্গে দেখা হবে, যে প্রথমে হবে একজন সম্পূর্ণ অপরিচিত, তারপর ধীরে ধীরে হয়ে উঠবে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি মানুষ।